জামায়াত শিবিরের রাজনীতি নিষেধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। শুরু হলো শোকের আগস্ট। ৭৫-এর এই মাসে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথম প্রহরে ইতিহাসের মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বলন। ১৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। সিদ্ধান্ত হয়নি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে। বড় বিপর্যয়ের মুখে দেশের শেয়ার বাজার, আছে আস্থাহীনতাও। ১০ কার্যদিবসে ছেড়ে গেছেন ৬১,০০০ বিনিয়োগকারী। সমাধানে নতুন কর্মকৌশলের পরামর্শ। এবং ইরানে হামাস নেতা হত্যায় জড়িত নয় যুক্তরাষ্ট্র, ছিল না কোনো তথ্য, দাবি ব্লিংকেনের। প্রতিশোধমূলক হামলা হলে দেয়া হবে কড়া জবাব, হুঁশিয়ারি নেতানিয়াহুর। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের জন্য বিভিন্ন মহলের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মুহূর্তে আসবে জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামায়াত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে লাখো শহীদের আত্মা কিছুটা শান্তি পাবে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শোকের মাস শুরুর প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু পরিষদ। রাত ১২টায় মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি ১ মিনিট নীরবতা পালন করেন তারা। পরে বঙ্গবন্ধুকে হত্যায় জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা। যে সমস্ত হত্যাকারীরা এখনও যাদের মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়নি, দেশের বাইরে অবস্থান করছে, আমাদের বঙ্গবন্ধু পরিষদের থেকে দাবি থাকবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের হত্যার যে রায় সেটা যেন কার্যকর করা হয়। আমাদের নতুন প্রজন্ম এবং স্কুল কলেজের ভার্সিটি ছাত্রদেরকে বোঝাবার চেষ্টা করেন যে দেশ বড়, ব্যক্তির সাথে দেশ বড়, সেইভাবে যেন আমরা যে যাই করি দেশটা কত ভেবে কাজ করি। ১৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। সেই খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালিহি ও চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে সালিহির কাছে। সালিহি, অচলায়তন কাটিয়ে একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। সকাল থেকে দুটো ট্রেন ইতোমধ্যে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। একটি
দেওয়ানগঞ্জ কমিউটার, যেটি দেওয়ানগঞ্জ জামালপুর পর্যন্ত, এবং তুরাগ এক্সপ্রেস সকাল 7:20 এখান থেকে ছেড়ে গেছে। চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে 13 দিন বন্ধ ছিল। বন্ধ থাকার পর সিদ্ধান্ত হয় যে স্বল্প দূরত্বের ট্রেন, সেই ট্রেনগুলো বিশেষ করে যেহেতু কারফিউ চলমান এবং কারফিউ শিথিল করা হয়েছে এবং বিভিন্ন সময় কারফিউ বিভিন্ন প্রয়োজনে শিথিল হচ্ছে, এই শিথিলকালীন সময়ে যে ট্রেনগুলো যাত্রা করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, শিথিলকালীন সময়ের মধ্যেই সেই সমস্ত মেইল এবং কমিউটার লোকাল ট্রেনগুলোকে চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা গতকাল দুপুর পর্যন্ত জানতাম এবং রেলের যে অর্ডার সেটি আসলে সেভাবে হয়েছিল, নারায়ণগঞ্জের 4 জোড়া ট্রেন চলাচলের কথা ছিল, কিন্তু বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার দিকে সেই নারায়ণগঞ্জগামী যে ট্রেনগুলো চালানোর কথা ছিল সেই ট্রেনগুলোর চালানোর সিদ্ধান্ত আসলে বাতিল করা হয়েছে। সুতরাং রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আজকে মোট 5টি ট্রেন স্বল্প দূরত্বে বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে। তার মধ্যে দেওয়ানগঞ্জ জামালপুরের 2টো ট্রেন রয়েছে, তুরাগ এক্সপ্রেস টঙ্গীর, পাশাপাশি হচ্ছে আরেকটি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন তিতাস এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে, এবং উত্তরবঙ্গের জেলা রাজশাহী ট্রেন, রাজশাহী কমিউটারও এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে দুপুর 12:55। তবে একেবারেই লোকশূন্য কমলাপুর রেল স্টেশনে আমরা যেই ধরনের এইখানে উৎসবমুখর পরিবেশ দেখি, সেই ধরনের পরিবেশ কিন্তু এখন নেই, কারণ অনেকে ট্রেন যে চালু হয়েছে সে বিষয়টি জানে না। পাশাপাশি ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটিও কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে মাত্র 5টি ট্রেনে রাজধানী থেকে শুরু হলো ট্রেন চলাচল। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে রেল চলাচলের সর্বশেষ। যাব চট্টগ্রামে একই খবর জানতে, সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম থেকে আজকে ট্রেন চলাচল শুরু হয়েছে ঠিক সকাল 8টায়। সাগরিকা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্যে গেছে এবং আজকে 3টি ট্রেন চলবে, আরেকটি 9:45-এ কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাবে এবং ঠিক 11:15-তে নাজিরহাট এক্সপ্রেসও কিন্তু নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাবে। তো সেক্ষেত্রে বলা যায় প্রায় 12 দিন পর যে ট্রেন চলাচল স্বল্প পরিসরে শুরু হলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ রয়েছে এবং তারা বলছেন যাতে এই ট্রেন চলাচল স্বাভাবিক থাকে এবং আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো যদি দ্রুত আসলে চলাচল শুরু হয় তাহলে তাদের জন্য, অনেক সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকার হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। এবং আমরা প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরেই কিন্তু আসলে এই ট্রেন চলাচল শুরু হয়েছে। গত 19 তারিখ কিন্তু 12 দিন আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু আজকে 12 দিন পর আবারও কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে এবং প্রথম ট্রেনটি কিছুক্ষণ আগেই চট্টগ্রামের যে রেল স্টেশন সেই রেল স্টেশন ত্যাগ করেছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেই পরবর্তী ট্রেনটি কিন্তু 9:45-এ কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। তো বলা যায় প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কিন্তু চট্টগ্রাম থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চলমান অস্থিরতায় আবারও বড় বিপর্যয়ের মুখে পড়েছে দেশের শেয়ার বাজার। গত 10 কার্যদিবসে পুঁজি হারিয়ে দলে দলে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। সিডিবিএল এর তথ্য অনুযায়ী এ সংখ্যা 61,250 জন। একই সময়ে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে 1,27,615 কোটি টাকা। বাজার বাঁচাতে নতুন কর্মকৌশল সাজানোর পরামর্শ সংশ্লিষ্টদের। 1996 সাল থেকে শেয়ার বাজারে যাতায়াত খুরশেদ আলমের। বড় আশা নিয়ে নিজের জমানো 14 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। শুরুর দিকে মাসে 15-20 হাজার টাকা লাভ করতে পারলেও বর্তমানে লাভ তো দূরের কথা, মূলধন কমতে কমতে ঠেকেছে মাত্র 1.5 লাখ টাকায়। এখন মনে করেন নিজে চলতে কষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। তো এখন এই বয়সে যাবো কই, কি করবো বলেন? তারপরে এখানে আসি আশার আলো দেখার জন্য। তার মতো অনেকেই এখনও আশা নিয়ে বসে থাকলেও প্রতিদিন শেয়ার বাজার ছাড়ছেন হাজার হাজার বিনিয়োগকারী। সিডিবিএল এর তথ্য বলছে গত 10 কার্যদিবসে বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 61,250 জন বিনিয়োগকারী। হিসাব বলছে সূচকের টানা পতন আর বিনিয়োগ বিমুখ প্রবণতায় গত 10 কার্যদিবসে 202 পয়েন্টের বেশি সূচকের পতনের সঙ্গে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে 1,27,615 কোটি টাকা।
বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, চলমান অস্থিরতা পুঁজিবাজারে পুঞ্জীভূত আস্থাহীনতার সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। ক্লায়েন্টের টাকা কমে যাচ্ছে, ক্লায়েন্ট বিমুখ হয়ে যাচ্ছে মার্কেটের থেকে। কিন্তু আমরা এই ধরনের মার্কেট চাই না। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, দেশের সামগ্রিক পরিস্থিতির প্রভাব শেয়ার বাজারে, তাই বাজার বাঁচাতে নতুন করে কর্মকৌশল সাজানোর পরামর্শ তাদের। আমরা আগ থেকে বলে আসতেছি 10-15 বছর থেকে, সরকারও হয়তো ইদানিং কিছুটা মনোযোগ দিয়েছিল, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। সেটা যে ভালো কিছু কোম্পানি লিস্টিং আনা, গভর্নমেন্টের শেয়ারগুলো বিক্রি করা। তো এখনকার সিচুয়েশন এইসব ইস্যুগুলো পিছনে চলে যাচ্ছে। ইকোনমি যদি ওই সুস্থতা আসে, এখানে সুস্থতা আসবে। এদিকে সপ্তাহ জুড়ে বড় পতন হলেও চতুর্থ কার্যদিবস বুধবার কিছুটা ইতিবাচক খবর দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। প্রধান সূচকটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5280 পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক 48 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15093 পয়েন্ট। আলতাফ হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বাগেরহাটের খসিয়াখালী চ্যানেলের 2 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন, নদীতে বিলীন বসতবাড়ি, ফসলের জমি, প্লাবিত লোকালয়, চরম ভোগান্তিতে বাসিন্দারা। 9 বছর পূর্ণ হল ছিটমহল বিনিময়ের। 2015 সালের এই দিনে 68 বছরের বন্দিদশা থেকে মুক্তি পান দেশের 111টি ছিটমহলের বাসিন্দারা। এরপর সরকারের নানামুখী উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে হয়েছে উন্নয়ন। তবে কারিগরি শিক্ষায় পিছিয়ে থাকা এসব এলাকা এগিয়ে নিতে বিশেষ বরাদ্দের প্রত্যাশা স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। বাংলাদেশ পায় 111টি, যার সবকয়টি রংপুর বিভাগে। মুক্ত হয় 68 বছরের বন্দি দশা জীবন থেকে। একটা সময় এসব ছিটমহলের বাসিন্দারা নিজেদের পরিচয়টুকু দিতে পারেননি, বঞ্চিত ছিলেন সব ধরনের মৌলিক সুযোগ সুবিধা থেকে। সরকারের নানা উন্নয়ন কর্মযজ্ঞে এখন বিলুপ্ত ছিটমহলে যুক্ত হয়েছে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হয়েছে শতভাগ বিদ্যুতায়ন। দীর্ঘ 68 বছরে আমাদের কোনো দেশের কোনো পরিচয় ছিল না, এখন আমরা বাংলাদেশের নাগরিক। কারেন্ট আসছে, আগে কপি বাতি দিয়ে আমরা পড়ালেখা করছিলাম। স্কুল মাদ্রাসা সব হয়েছে, এখন আমরা এখানে নিয়মিত স্কুল যেতে পারি। 2টা লেখাপড়া করতে পারছে, পারার পরে বর্তমান ঢাকায় একটা নাগরিক করতে হয়েছে, আমরা ভোটার অধিকার পাইছি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া, এখানে বসবাস করেন প্রায় 15,000 মানুষ। সরকারের সব ধরনের উন্নয়নে অংশী হতে পেরে খুশি তারা। তবে বিলুপ্ত ছিটমহলগুলোতে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে বিশেষ বরাদ্দের দাবি জানান বাসিন্দারা। সুযোগ সুবিধা পাইতেছি, আবাদ করতেছি, এখন আর আগের মতো টেনশন নাই। নাগরিক সুবিধায় আজকে আমরা চিকিৎসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, বিভিন্ন জিনিসগুলো আমরা ফিরে পেয়েছি। চাকরি বাকরি হয়েছে, এখানে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বুদ্ধি ভাতা হয়েছে। বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের পদক্ষেপের কথা জানান স্থানীয় প্রশাসন। যে প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে এবং তারা উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ রয়েছে সেটার মধ্যে তারাও সম্পৃক্ত হয়েছে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় করে। দীর্ঘ আন্দোলনের ফসল এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির উদ্যোগ নেয় বাসিন্দারা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 68টি মোমবাতি প্রজ্বলন করে বিলুপ্ত ছিটমহল বিনিময়ের 9ম বর্ষপূর্তি পালন করল কুড়িগ্রামের অথনালুপ্ত ছিটমহলের বাসিন্দারা। রাত 12টা 1 মিনিটে ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়ায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাসিয়াছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন করার দাবি জানান ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতারা। যান চলাচল তো দূরে থাক, খুলনার টুটপাড়া এলাকার সড়কগুলোতে হেঁটে চলায় দুষ্কর। গত 6 মাসের বেশি সময় ধরে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য এসব এলাকায় সড়ক খুঁড়ে পাইপ বসাচ্ছে ওয়াসা। সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি স্বাস্থ্য সেবার অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারে না। নিয়ামুল হোসেন কচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
বছরখানেক আগে খুলনার ৩০ নম্বর ওয়ার্ডের টুটপাড়া এলাকায় ড্রেন নির্মাণের কাজ করে খুলনা সিটি কর্পোরেশন। সেই কাজ শেষ না হতেই চলতি ফেব্রুয়ারি থেকে এই এলাকায় আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে ওয়াসা। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে পাইপ বসানোর কাজ সম্পন্ন করেছে তারা। তবে টুটপাড়া এলাকায় কাজ শুরু হলে বাধে বিপত্তি। ছোট সড়ক হওয়ায় সড়ক খোঁড়াখুঁড়িতে পুরো সড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৬ মাস ধরে এই এলাকাসহ আশেপাশের ছোট বড় অন্তত 10টি সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় জরুরি অ্যাম্বুলেন্স কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গাড়ি ঢুকতে পারবে না। 1.5 থেকে 2 কিলোমিটার পথ হেঁটে মূল সড়কে আসতে হয় এলাকার প্রায় 1.5 লাখ মানুষকে। সব মিলিয়ে ভোগান্তি চরমে তাদের। অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না, তাহলে কি আমরা কি পুড়ে মরা ভালো? লাশ নিয়ে বেরোতে পারছি না, আমরা খুব দুর্ভোগে আছি। স্কুল কলেজে বাচ্চা কাচ্চা যেতে অনেক কষ্ট হয়, একটা গাড়ি নাই। দেখেন ড্রেনের কাজ করেছে সেই সময় একই অবস্থা, এখন যে রাস্তার যে কাজ করতে সেটা অবস্থা একই অবস্থা। অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, মুরব্বীরা বয়স্ক যারা তারাও পথে প্রায় ডিস্টার্ব হয়। সড়কের এমন দশায় পাড়া মহল্লার ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। লোকসানে দোকান ভাড়া দিতে পারছেন না অনেকে। ছোটখাটো ব্যবসায়ী সব পথে উঠে গেছে, এরা অনেক সময় দুপুরবেলা খাওয়া উঠতেছে না, খাওয়া বন্ধ। আর আমাদের যারা মজুদ করে আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। খালি বলে হবে, দেখি একবার খসে আবার বন্ধ করে, আবার খসে আবার বন্ধ করে। টোটাল কোনো লোক ঢুকতেছে না, কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই, আমাকে দোকান ভাড়ায় উঠতেছে না। এলাকায় অন্য সড়কের থেকে বেশি গভীর গর্ত করতে হচ্ছে জানিয়ে কাজের গতি বাড়ানোর আশ্বাস ওয়াসার। রাস্তার প্রশস্ততা যেহেতু কম, আমরা ম্যানুয়ালি যখন ট্রেন্স কাটি তখন দুই পাশে আর জায়গা থাকে না, যার জন্য চলাচলের অসুবিধা হয়ে যায়। 112 মিটারের মতো পাইপ বসানো বাকি আছে, আর আমাদের প্রায় 14টা ম্যানহোল কনস্ট্রাকশন কভার বাকি আছে। এটা আমরা আশা করি আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা বিশেষ ব্যবস্থা এটা যাতে শেষ করতে পারি। 2020 সালের জুলাইয়ে শুরু হওয়া খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটির মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত, যার ব্যয় ধরা হয়েছে 2334 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাগেরহাটের ঘষিয়াখালী চ্যানেলে 2 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে নদীতে বিলীন বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। প্লাবিত হচ্ছে লোকালয় ও ঘের। এতে চরম ভোগান্তিতে আছেন বাসিন্দারা। ভাঙন রোধে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীর ভেঙে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। 22 জুলাই পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যায়। এতে বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামে ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন 2 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়। অনেক স্থানে তীর ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে গ্রামে। নদীগর্ভে চলে যায় তীর সংলগ্ন সড়ক, কয়েকটি বাড়িঘর, গাছপালা সহ নানা স্থাপনা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এমন দুর্যোগে দিশেহারা স্থানীয়রা। সম্পূর্ণ জিনিস আমার ভাঙে চুরে সমস্ত মাল সামা সব চলে গেছে। আমি এখন কোনো রকম টিয়ার ফলে আছি। ভাঙনের ফলে আমাদের এই ঘর 5 বার সরানো হয়েছে, একবার ভাঙে আবার সরায়নি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বেড়িবাঁধের ব্যবস্থা করতো তাহলে খুব সুন্দর হতো, কিংবা আমাদের গ্রামটা টিকে থাকতো। সরকারের কাছে আমাদের এটুক দাবি যে সরকার যাতে এই নদীটা যাতে না ভাঙে, যাতে সেই ব্যবস্থা করে। তবেই এ নিয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাগেরহাটের 5 উপজেলায় 12 কিলোমিটার এলাকা বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। যশোরের অভয়নগরে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। বিভিন্ন গাছ কেটে সরবরাহ করা হচ্ছে এসব চুল্লিতে। কারখানা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শীঘ্রই অভিযান চালানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গম্বুজাকৃতির চুল্লিতে জ্বলছে কাঠ, তৈরি করা হচ্ছে কয়লা। বাতাসের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। যশোরের অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের নদী তীর ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। মাটি, ইট ও কাঠের গুঁড়ো মিশিয়ে তৈরি করা এসব চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামেও রয়েছে এ ধরনের চুল্লি, অথচ এসব কয়লা কারখানার নেই কোনো সরকারি অনুমোদন। এলাকাবাসীর অভিযোগ, চুল্লি নির্মাণের পরপরই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ ফুসফুসজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীঘ্রই এসব অবৈধ
অবৈধ কারখানা বন্ধের দাবি তাদের। আমাদের তো সব রকম ক্ষতি আছে, শ্বাস নিঃশ্বাসের কষ্ট আছে, এর পাশে একটি স্কুল আছে, বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, গাছপালারও ক্ষতি, মানুষেরও ক্ষতি হচ্ছে। আমরা এগুলো বন্ধ চাই, প্রতিকার চাই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কারখানার মালিক। তবে মুঠোফোনে মালিক পক্ষের একজন দাবি করেন কারখানার কারণে কর্মসংস্থান হয়েছে অনেক গরিব পরিবারের। কর্মসংস্থানের ব্যবস্থা হয় এদের দ্বারা, 200 চুলো আছে, অনেক ফ্যামিলি আছে। শীঘ্রই অবৈধ কয়লা কারখানার ব্যবসা বন্ধে অভিযান চালানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। কাঠের চুল্লির ওখানে গিয়ে কাউকে পাওয়া যায় না, সম্ভবত মাঝপথেই ওনারা জেনে যান কোনো একভাবে। তো এবার আমরা চেষ্টা করবো যাতে ওনারা জানতে না পারেন এবং সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। চুল্লি ব্যবসায়ীদের তথ্য মতে অভয়নগর উপজেলার কয়লা কারখানাগুলোতে বার্ষিক বাণিজ্য হয় প্রায় 150 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। 7 বছরেও নির্মাণ হয়নি ঝিনাইদহের 7টি মডেল মসজিদ। এর মধ্যে 3টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, তবে একটিতে সীমিত পরিসরে চলছে প্রার্থনা। নির্মাণ প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়ানোর পরও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মুসল্লিরা। সজিবুল ইসলামের ছবিতে নোডাস রহমান সোহাগের রিপোর্ট। সারা দেশের জেলা উপজেলা সদরে 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় 2017 সালের এপ্রিলে ঝিনাইদহের 6 উপজেলায় শুরু হয় মসজিদ নির্মাণ। তবে 7 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। এলাকাবাসী জানাই 7টি মসজিদের মধ্যে 3টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও নামমাত্র আংশিক চালু হয়েছে মাত্র একটি। এখনও নির্মাণাধীন শৈলকুপা ডিগ্রি কলেজ এলাকা, কালীগঞ্জের মেন বাস স্ট্যান্ড, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ এলাকার মসজিদগুলো। প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়ানোর পরও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মুসল্লিরা। কাজ অল্প লোকে করা হয়, তার জন্য এই কাজটা একটু স্লো। অন্য মিস্ত্রি কাজ করছিল, তা জানি না, এখন আমরা টাইলস ওই মার্বেলের কাজগুলো করতেছি। দীর্ঘমেয়াদী কাজ হচ্ছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। কবে নাগাদ হবে এটাও আমরা বলতে পারছি না। নির্মাণ কাজ শেষ করে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা জনতাবাসীর জন্য মুক্ত করে দেন। নির্মাণ কাজগুলো সঠিক সময়ে যাতে নির্মাণ কাজ শেষ হয় সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। ঠিকাদাররা বলছেন জমি বুঝে না পাওয়া সহ নানা জটিলতায় কাজ পিছিয়ে গেছে। আশ্বাস দেন এবছরের মধ্যেই কাজ শেষ করার। এখন ফিনিশিং পর্যায়ের কাজ চলছে, আশা করি যে মাস 3-4-এর মধ্যে এই প্রকল্পটি আমরা হস্তান্তর করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে বলে জানায় গণপূর্ত বিভাগ। সেপ্টেম্বর মাসে আমাদের জেলা সদর মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অন্য যে 3টি মডেল মসজিদ রয়েছে শৈলকুপা, হরিণাকুণ্ড এবং কালীগঞ্জ, আশা করি আগামী ডিসেম্বর-জানুয়ারির ভিতরে সেগুলো উদ্বোধন উপযোগী করা সম্ভব হবে। গণপূর্ত বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 7টি মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 92 কোটি 35 লাখ টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে জড়িত নয় বাইডেন প্রশাসন। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও দাবি তার। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির উপর গুরুত্ব আরোপ করেন অ্যান্টনি ব্লিংকেন। বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এদিন হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। হামাস নেতা নিহতের দায় ইসরায়েলের উপর চাপায় বিভিন্ন দেশ। ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত কিনা এমন প্রশ্নও উঠে আসে। তবে এই ঘটনায় মার্কিন প্রশাসনের অবস্থান পরিষ্কার করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিঙ্গাপুর সফরে থাকা ব্লিংকেন বুধবার স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এ সময় তিনি জানান হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে বাইডেন প্রশাসন জড়িত নয়, এমনকি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে হামাস প্রধান নিহতের পর যুদ্ধবিরতির আলোচনা মুখ থুবড়ে পড়বে কিনা এমন প্রশ্নের কোনো জবাব দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও হামাস নেতা হত্যা ইস্যুর চেয়েও গাজায় যুদ্ধবিরতিকেই বড় করে দেখার কথা জানান অ্যান্টনি ব্লিংকেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কামালা হ্যারিস কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়? সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কটাক্ষের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি। রিপাবলিকান নেতার ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলছে ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাষ্ট্রে আরও বিভাজন তৈরি করবে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিতর্কে রাজি হলেও কামালার চ্যালেঞ্জে এখনও সাড়া দেয়নি ট্রাম্প।
নতুন জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে জনপ্রিয়তায় এগিয়ে আছেন হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর সেই জায়গায় কামালা হ্যারিস আশায় যেন ডেমোক্রেটিক শিবিরে জোয়ার বইতে শুরু করেছে। বদলে যাচ্ছে নির্বাচনী সব সমীকরণ। মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী জনসভায় ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন কামালা হ্যারিস। সমাবেশে হ্যারিস বলেন, লক্ষণ দেখে মনে হচ্ছে বিতর্কে আসতে চান না ট্রাম্প। তিনি আশা করেন বিতর্কের মঞ্চে তার মুখোমুখি দাঁড়ানোর কথা ট্রাম্প বিবেচনা করবেন এবং যা বলার সরাসরি বলবেন। নির্বাচনের পূর্বে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থীর ৩ দফা মুখোমুখি বিতর্ক হওয়ার কথা থাকলেও বাইডেনের জায়গায় কামালা হ্যারিস আশায় পরবর্তী বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গেল ২৭ জুন প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করে দ্বিতীয় বিতর্কে আগ্রহী হয়ে আরও বিতর্কের প্রয়োজনীয়তার কথাও বলেন ট্রাম্প। তবে এবার সুর পাল্টেছেন তিনি। ৫৯ বছর বয়সী দক্ষ আইনজ্ঞ কামালার বিপরীতে বিতর্কে আসতে রাজি হচ্ছে না ৭৮ বছর বয়সী ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে বয়সের ব্যবধান ও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয়তা হ্রাসের শঙ্কায় সাবেক অ্যাটর্নি কামালার মুখোমুখি হতে চান না ট্রাম্প। এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপে ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক দিয়ে আবারও এগিয়ে গেছেন কামালা হ্যারিস। রয়টার্স ইপসোসের নতুন এক জরিপে ৪৩% নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন হ্যারিস, আর ট্রাম্প পেয়েছেন ৪২% সমর্থন। নির্বাচনে জো বাইডেনের বদলে হঠাৎ কামালা হ্যারিসের উত্থানে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিপাবলিকান শিবির। এক সাংবাদিক সম্মেলনে কামালা কি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয় বলে জাতিগত কটাক্ষ করেছেন ট্রাম্প। এ নিয়ে মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। সাবেক প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রে জাতিগত বিভেদ বাড়াবে বলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে উল্লেখ করা হয়। যদিও এর আগেও বিভিন্ন সময় বর্ণবাদী মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাথুরু সিংহেই থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। তার অধীনে সবশেষ ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। ড্রেসিং রুমের পরিবেশ কিংবা ক্রিকেটারদের অ্যাপ্রোচ সবকিছু নিয়ে রয়েছে সমালোচনা। তবুও কোনো এক অজানা কারণে আরও এক আইসিসি ইভেন্টে এই লঙ্কান কোচের উপরই পূর্ণ আস্থা বিসিবির। থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। হাথুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবি সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। ২০২৩ সালের ৩১ জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন চন্ডিকা হাথুরু সিংহে। কিন্তু এই ১.৫ বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময়ে তার অধীনে ৩ ফরম্যাট মিলিয়ে ৭৩টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই। তার দ্বিতীয় অধ্যায়ে ২টি মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে ও ২০২৪ টি-20 বিশ্বকাপ, দুই ইভেন্টেই সবাইকে চরম হতাশ করেছে দল। ২০০৭, ১১, ১৫ ও ১৯ প্রতিটি আসরে ৩টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ 8-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আশা, হাথুরুতেই ভরসা বোর্ডের। আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কিনা, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সে ঐকতান হারিয়েছে। 2 তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণেই। ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা, প্রশংসা কুড়ানো পেস আক্রমণ, চ্যালেঞ্জিং উইকেটে রীতিমতো ছন্ন ছাড়া। তবুও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কান কোচ থাকবেন টাইগারদের দায়িত্বে। কিন্তু আরেক আইসিসি ইভেন্টে হাথুরুর ওপর ভরসা করতেই ভয় পাচ্ছেন সমর্থকরা।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। শুরু হলো শোকের আগস্ট। ৭৫-এর এই মাসে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথম প্রহরে ইতিহাসের মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বলন। এবং বড় বিপর্যয়ের মুখে দেশের শেয়ার বাজার, আছে আস্থাহীনতাও। 10 কার্যদিবসে ছেড়ে গেছেন ৬১,০০০ বিনিয়োগকারী। সমাধানে নতুন কর্মকৌশলের পরামর্শ। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। কনক, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।